হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। তো কিছুদিন আগে আমি তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম, যে ভিডিওতে আমি সায়েন্স এবং ম্যাথ এই দুটো জিনিস নিয়ে আমি কিন্তু অ্যানালাইসিস করেছি, এবং সেখানে প্রায় 4 থেকে 5 হাজার কোশ্চেন্স কিংবা তার বেশি প্রশ্ন, অ্যাকচুয়ালি 3টে বুকস আছে যেগুলো প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রকে অ্যানালাইসিস মানে প্রশ্নপত্রকে এক জায়গায় করে। তার মধ্যে ইউথ একটা, লীলা পাবলিকেশনের একটা বুকস আছে, এবং তোমাদের পিনাকেলের বুকস আছে। এই 3টে বইকে আমরা কি করেছিলাম, টোটাল যা প্রশ্নপত্র আছে সব সমেত আমরা এআইকে দিয়ে দিয়েছিলাম, যে তুমি ভাই অ্যানালাইসিস করে আমাদের বলো যে কতগুলো প্রশ্ন আছে আর আমাদের জন্য একটা গ্রাফ তৈরি করো। তো সেখানে আমরা মোটামুটি একটা 23-24 পেজ মনে হয় আছে, যতদূর 23-24 পেজের আমরা একটা অ্যানালিটিক্যাল পার্ট পেয়েছি। অর্থাৎ 23-24টা পেজ আমরা যখন প্রিন্ট আউট করলাম ওটাকে, তখন 23-24টা পেজ হয়েছিল। এবং সেই 23 মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সের 23-24টা পেজ নয়, গ্রাফ যেটা হয়েছে, মানে প্রত্যেকটা গ্রাফ, অর্থাৎ কেমন টাইপের নিউমেরিক্যালস পড়েছে তার একটা গ্রাফ বের করেছি আমরা, কোন চ্যাপ্টার থেকে কেমন টাইপের নিউমেরিক্যালস পড়েছে তার একটা গ্রাফ বের করেছি আমরা, অ্যানালাইটিক্যাল প্রশ্নের হাফ মানে কতটা ইজি আছে, কতটা মডারেট আছে, কতটা হার্ড, তার 3-4টে পেজ বেরিয়েছে। এরকম করে করে আমরা প্রিন্ট আউট করে যখন পেজ বের করলাম, তখন দেখলাম সেটা মোটামুটি 23-24টা পেজের কাছাকাছি চলে গেছিলো। ঠিক আছে, অর্থাৎ শুধু গ্রাফগুলোর পেজ। ওকে, এই হচ্ছে সেই ভিডিও যেখানে আমরা হেডিং করেছিলাম রেলওয়ে গ্রুপ ডি মাস্টার প্ল্যান হিসাবে কোন টপিক কতটা পড়বে, টপিক ধরে অ্যানালাইসিস, এবং কোন অধ্যায় থেকে নিউমেরিক্যালস বেশি এসছে। তো আমরা এর যে জিস্ট, কারণ ওই 23-40টা পেজের যদি আমরা এখন অ্যানালাইসিস করতে বসি ভিডিওতে, তাহলে মিনিমাম একদিন লাগবে পার্ট বাই পার্ট অ্যানালাইসিস করতে করতে। তো আমি কি করেছিলাম, তার একটা ছোট ভিডিও, তাও মনে হয় 50 মিনিট কি এরকম 45-50 মিনিট হয়ে গেছিলো ভিডিওটার। তো আমরা একটা ভিডিও তোমাদের বানিয়েছিলাম এবং খুব ডিটেল অ্যানালাইসিস করেছিলাম সেখানে। ঠিক আছে, তো এটার লিঙ্ক আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। এটা তোমাদের ম্যাথ আর রিজনিং, এই দুটো, সরি ম্যাথ আর সায়েন্স, ম্যাথ অ্যান্ড সায়েন্স, ঠিক আছে, এই দুটোকে কম্পেয়ার করা হয়েছিল। আজকে আমরা রিজনিংকে কম্পেয়ার করছি, তবে আজকে শুধু কম্পারেটিভ ভিডিওই আমরা করিনি, এখানে আমরা একটা টোটাল সেটকেও সলিউশনও করাবো তোমাদের। ঠিক আছে, তো মেনলি আমরা এখানে আজকে রিজনিং নিয়ে কথা বলবো। ঠিক আছে, আর তোমরা অনেকে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য করেছো। বেসিক্যালি আমি কারেন্ট অ্যাফেয়ার্স করাই না বলে আমি আর ওটাকে নেইনি, কিন্তু অনেকে আমাকে বলেছো স্যার কারেন্ট অ্যাফেয়ার্সের টপিকটা বলুন, কারণ আমরা এনটিপিসিতে যে ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স পেয়েছি সেটা মাথার 10 তলা উপর দিয়ে যাচ্ছে, মানে নর্মাল কারেন্ট অ্যাফেয়ার্স থেকে উল্টোপাল্টা কারেন্ট অ্যাফেয়ার্স আসছে। আমিও এটা শুনেছি বা অ্যানালাইসিস করে জেনেছি যে ইয়েস, কারেন্ট অ্যাফেয়ার্স বড্ড টপিক ওয়াইজ যাচ্ছে। এবার দেখো, কোনো টিচার বা কোনো স্টুডেন্ট যে সরকারি পরীক্ষার জন্য পড়াচ্ছে বা পড়ছে, তাকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তেই হবে বা তাকে কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে কিছু জেনে রাখতে হবে, এটা ন্যাচারাল ব্যাপার। ঠিক আছে, সো আমরা যখন করি তখন আমরা মোটামুটি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে নিজেদের মধ্যে চর্চা করি। তো তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে সেই যে অভিজ্ঞতা বা যা যা আমরা পাবো সেই তথ্য জুড়ে আমরা একটা অ্যানালাইটিক্যাল পার্ট তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের উপরেও দিয়ে দেবো। ঠিক আছে, তো আজকে আমরা রিজনিং নিয়ে চর্চা করবো। দেখো, রিজনিংয়ের প্যাটার্নে ব্যাপক ভুলবদল হয়েছে। আমি এটা অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে, আমি তোমাদের সেট তো করাচ্ছিলাম, সেট করাতে করাতে মনেও হতো যে ইয়েস রিজনিংয়ে কিছু পরিবর্তন আসছে, বাট আমি যখন অ্যানালাইসিস করতে বসলাম তখন দেখলাম রিয়েলি চেঞ্জ হয়েছে। আর চেঞ্জটা 2 বছরের মধ্যে হয়েছে, অর্থাৎ 2022-এ রেলওয়ে গ্রুপ ডিতে যে প্রশ্ন এসেছিলো, 2024 আর 25-এর অন্তর্ভাগে যে পরীক্ষাগুলো হয়েছে, মানে এলপি টেকনিশিয়ান, এলপি সিবিটি 1 সিবিটি 2, টেকনিশিয়ানের সিবিটি 1 সিবিটি 2 ইত্যাদি যে পরীক্ষাগুলো হয়েছে, যেই যে পরীক্ষা হয়েছে, এবং শুধু তাই নয়, তোমাদের যে এনটিপিসি যে গ্র্যাজুয়েট লেভেলের যে পরীক্ষা 2025-এ লেটেস্ট হয়ে গেল, তার যখন আমি রিজনিং প্যাটার্ন দেখলাম তখন আমি দেখলাম অনেকটাই পরিবর্তন হয়েছে 2022-এর তুলনায়। তা আমার মনে হয় এই লেটেস্ট প্যাটার্নটাই ফলো করবে। কারণ দেখো, তুমি যদি বলো স্যার শুধু এনটিপিসির ওপর বেস করে বলছেন কথাটা, না, আমি কিন্তু এলপি টেকনিশিয়ানের ওপর বেস করেও বলছি। আর ওই দুটো কিন্তু টেকনিক্যাল পোস্ট, এনটিপিসি টেকনিক্যাল পোস্ট নাও হতে পারে, নন টেকনিক্যাল পোস্ট, তো ওই জন্য এনটিপিসি বলা হয়। বাট এনটিপিসি টেকনিক্যাল পোস্ট না হলেও আমি দেখলাম রেলওয়ে এলপি এবং টেকনিশিয়ানে, মানে টেকনিশিয়ান এলপির তো দুটো আলাদা পরীক্ষা হয়, এবং গ্রেড 1 গ্রেড 3 সব কটাতে। আর তোমরা যে ধরনের রিজনিং পেয়েছো, সেই রিজনিং কিন্তু আমরা দেখলাম এনটিপিসি গ্র্যাজুয়েটেও ফলো করা হয়েছে। আর আমার সঙ্গে অনেক স্টুডেন্টের কথা হয় যারা আন্ডার গ্র্যাজুয়েট এই মুহূর্তে পরীক্ষা দিচ্ছে, তাদেরও আমি দেখলাম সেম প্যাটার্ন ফলো করছে যেটা রেলওয়ে এনটিপিসি গ্র্যাজুয়েটে ফলো হয়েছে। ঠিক আছে, সো 3টের কথাই আমরা বলবো। চলো, আমরা আগে কি দেখেছিলাম এখন কি দেখেছিলাম সব কম্পিটিটিভ স্টাডি করবো, তারপর আমরা একটা সেটও করাবো। চলো, দেখো, মেনলি আমরা 3টে জিনিসকে এখানে ফোকাস করেছি। একটা হচ্ছে 2024-এর যে এএলপি হয়েছে, ঠিক আছে, যে টেকনিশিয়ান হয়েছে, এবং 2025-এ লেটেস্ট আমাদের যে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষা হয়েছে। এই 3টেকে আমি কিন্তু অ্যানালাইসিস করেছি, কারণ এই দুটো টেকনিক্যাল পোস্ট, এটা নন টেকনিক্যাল পোস্ট। তো ওভারঅল আমরা একটা ভিউ পেয়ে যাবো যে টেকনিক্যাল নন টেকনিক্যালে কি খুব একটা আলাদা আসছে, নাকি ইজি আসছে, নাকি একই রকমের আসছে। ঠিক আছে, তো আমি যখন
তোমাদের করতে বসলাম, তো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি টিসিএস এই প্যাটার্নটাকে এখন ফলো করবে, কারণ আমাদের এখানে এডিকুইটির ভূত নেই। সো টিসিএসের ভূত আছে, হ্যাঁ, সাদা ভূত আর কালো ভূত, যাই হোক। তো টিসিএস কিন্তু আমি বলবো লেটেস্ট এই প্যাটার্নটাই আরআরসি গ্রুপ ডিতে ফলো করবে। এবার একটা কথা বলি, লেটেস্ট একটা খবরে এসছে, সেটা বলে দিই, যে তোমাদের আইসোলেটেড ক্যাটাগরির যে পরীক্ষা ছিল তার কিন্তু তোমাদের যে এক্সাম যে ডেট সেটা কিন্তু ঘোষণা হয়ে গেছে। সো পড়ে থাকার একটাই, সেটা হচ্ছে তোমাদের রেলওয়ে গ্রুপ ডি। সো তারই এবার বাকি আছে। সো সেটারই আমরা এবারে কিন্তু টার্গেট, কিন্তু রেল কিন্তু এবার ওটার দিকে টার্গেট নেবে। কিন্তু এখানে একটা বাদ সাহায্যে, সেটা হচ্ছে কোর্ট কেস। তো কোর্ট কেস নিয়ে আমি আগের দিন কথা বলেছিলাম, সেই জন্য আজকে আর ওটা নিয়ে বেশি ভিডিও লম্বা করব না। দেখো অনেক চ্যানেল আছে যারা, এবং বড় বড় অনেক চ্যানেল আছে যারা দেখি বক 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 করে করে ভিডিওটাকে লম্বা 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 করে দেয়। বাট রিয়েলি বিশ্বাস করো, সত্যি কথা বলতে আমার গলায় এমনি প্রবলেম আছে না, আমার বকার ক্ষমতা আছে না, তোমাদের বকা শোনার ক্ষমতা আছে। সো ডেফিনেটলি আমরা কী করবো, জিস্টে যাই। ঠিক আছে, চলো আমরা রিজনিংয়ে চলে যাবো। দেখো এই যে প্যাটার্নটা তুমি এখানে দেখতে পাচ্ছ, এটা 2022-এর প্যাটার্ন। মানে 2019 থেকে 2022-এ যে পরীক্ষাগুলো হয়েছিল তাদের প্যাটার্ন হচ্ছে এইটা। এটা তোমরা ইউথে গেলে পেয়ে যাবে। তোমাদের ইউথে যে রিজনিং বুকস আছে, সেই রিজনিং বুকসে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেওয়া আছে। আমি সেটাকে একটুখানি কালারফুল লিখেছি যাতে একটু আলাদা লাগে। বাট আমার ওই যে টুকটাক মিথ্যে বলার ওদিক ক্ষমতা আমার সত্যি কথা বলতে নেই, যে আমি নিজেই তৈরি করেছি, সব কোনো ব্যাপার নেই। তো এটা আমার নিজে তৈরি করা নয়, আমি এটা প্রথমে দেখেছিলাম, কারণ এই গ্রাফটা খুব ইম্পর্ট্যান্ট। এই গ্রাফটা আমাকে অনেক কিছু বলে দিয়েছিল। ঠিক আছে, যেটা করা আছে সেটা করার জন্য সময় নষ্ট করার কোনো মানে হয় না, কারণ সেটাই ইম্পর্ট্যান্ট। দেখো ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে এটা 2022-এর প্যাটার্ন বলছি। 2022-এ দেখতে পাচ্ছ বড় বড় উঁচু উঁচু কিছু খাম্বা এখানে রয়েছে, আর ছোটো ছোটো খাম্বাগুলোর কথা পরে বলছি। উঁচু খাম্বাগুলোর মধ্যে দেখো এখানে রয়েছে 451টা কোশ্চেন্স এসছে, এখানে এসছে 487টা কোশ্চেন্স, এখানে এসছে 481টা কোশ্চেন্স, এখানে 315টা কোশ্চেন্স এসছে, এখানে 413টা কোশ্চেন্স এসছে। এবং এই গ্রাফটা পুরোপুরি ঠিক নয়, কারণ দেখতে পাচ্ছ 451 আর 351 দেখতে পাচ্ছ গ্রাফ সেম হয়ে গেছে। ইনফ্যাক্ট 351 গ্রাফ উঁচু হয়ে গেছে। তো একটা জিনিস খেয়াল করো, গ্রাফের এখানে মা বাপ নেই সত্যি কথা বলতে, বাট তবুও আমরা একটা আন্দাজ তো পাচ্ছি যে কী কী নাম্বার এখানে আছে। আমি খুব চলতি ভাষায় কথা বলি, বিশেষ করে তোমরা যেভাবে কথা বলো। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে অ্যানালজি থেকে প্রচুর প্রশ্ন এখানে পড়েছে। বাট একটা কথা মাথায় রাখবে, এই অ্যানালজি ওই অ্যানালজি নয়, আমরা যেটা অ্যানালজির কথা বলছি সেই অ্যানালজি নয়। এই অ্যানালজিটা একটু ডিফারেন্ট টাইপের অ্যানালজি। আমি যখন রেলওয়ে গ্রুপ ডি অ্যানালজি পার্টটাকে দেখলাম, তখন প্রথম দিকে আমি দেখলাম যে কিছু এমন প্রশ্ন এসছে, যেমন সেই আছে না যে একটা কান্ট্রির নাম লিখে দিল আর তার সাথে তার লিখে দিল ক্যাপিটালের নাম। তো এদিকে একটা ক্যাপিটালের নাম লেখা রয়েছে, এটা কোন কান্ট্রির ক্যাপিটাল সেটা তোমাকে ড্যাশ দিয়ে দিয়েছে এবং তোমাকে উল্লেখ করতে বলেছে যে সেইটা অপশানে, 4টে অপশানে দেওয়া আছে। এখানে কান্ট্রি লেখা আছে, এখানে তার রাজধানী লেখা আছে, এখানে লেখা আছে রাজধানী, এখানে তার কান্ট্রির নাম তোমাকে বলতে বলা হয়েছে। এরকম একটা অ্যানালজিক্যাল পার্ট হয়। এই অ্যানালজির পার্টটা এবারে তেমন একটা দেখা যায়নি, মানে খুব রেয়ারলি দেখা গেছে। অ্যানালজি অনেক টাইপের হয়, ঠিক আছে। আমাদের এখানে যে অ্যানালজি পার্টটা দেখা গেছে সেটা আমরা বলবো মেনলি কোডিং ডিকোডিংয়ের অ্যানালজি। যদিও আমি ইউথের বইয়ের কথা বলছি, ইউথের বইতে অ্যানালজি কোডিং ডিকোডিং দুটোকে আলাদা করে দিয়েছে, বাট আমি বলবো এটাকে তোমরা একভাবে নিতে পারো, এই কোডিং ডিকোডিংটাকেই তোমরা নিতে পারো। ঠিক আছে, এবারে 2025-এর যদি আমি কথা বলি, তাহলে 2025-এ কোডিং ডিকোডিং মারাত্মক পরিমাণে এসছে। অর্থাৎ একটা অন অ্যান অ্যাভারেজ যদি ধরো, একটা তোমাদের যে শিফট আছে তাতে 4 থেকে 5টা করেও অ্যানালজি দেখা গেছে। ঠিক আছে, ন্যূনতম কটা, ন্যূনতম এটার কথা বলছি, ন্যূনতম কটা, ন্যূনতম তোমাদের 2 থেকে 3টে, আর হায়েস্ট কটা, হায়েস্ট হচ্ছে 4 থেকে 5টা। এবং এই অ্যানালজি শুধু নর্মাল অ্যানালজি ছিল না, কোডিং ডিকোডিংয়ের অ্যানালজির কথা বলছি। কোডিং ডিকোডিংয়ের যে অ্যানালজি সেটা নর্মাল অ্যানালজি ছিল না, সেগুলো যথেষ্ট লেভেল, মডারেট লেভেল টু হাই লেভেল গেছিলো, ইজি লেভেল কম এসছে, মডারেট টু হাই গেছিলো। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। এই অ্যানালজি আমাদেরকে ভুগিয়েছে, রিজনিং অ্যানালজি বেশ ভুগিয়েছে। যদিও এই অ্যানালজি কিন্তু নতুন অ্যানালজি নয়, এই অ্যানালজি কিন্তু নতুন অ্যানালজি নয়, কারণ আমরা আরপিএফের, আচ্ছা ভালো কথা, আমি ওখানে এএলপি আর টেকনিশিয়ান বলেছি, আমি কিন্তু আরপিএফের কোশ্চেন্সও নিয়েছিলাম। আমি দেখলাম 2022-এ যে প্যাটার্নটা চেঞ্জ হতে আরম্ভ করে সেটা আরপিএফ থেকে চেঞ্জ হতে আরম্ভ করে। এটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস। আমি দেখলাম 2022-এ বাকি যে পরীক্ষাগুলো হয়েছিল তাদের প্যাটার্ন মোটামুটি সেম ছিল, এক্সেপ্ট আরপিএফে যে প্যাটার্নটা টিসিএস অ্যাপ্লাই করেছিল সেই সেম প্যাটার্ন কিন্তু টিসিএস এবারে
রেলওয়ে যে গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষা হয়েছে এনটিপিসি তাতেও ফলো করেছিল, এলপিতেও করেছে এবং তোমাদের টেকনিশিয়ানও করেছে। যদিও এলপি আর টেকনিশিয়ান থেকে রেলওয়ে এনটিপিসির যে রিজনিংয়ের প্যাটার্ন সেটা আরেকটুই আনুকুয়াল হয়েছে, মানে ওর সঙ্গে ম্যাচ করেনি, আরেকটু ওপরে উঠেছে, ঠিক আছে, আরেকটু ওপরে উঠেছিল। এবার তোমরা দেখবে যে একটা নতুন টাইপের তোমরা বলবে যে এসছে, আমি টপিকটার নাম ভুলে যাচ্ছি, বাস তোমাদের ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি, অনেক টপিকের নামে কি আসা যায় ব্যাপারটা বোঝালেই হলো। সেটা হচ্ছে যে একটা ছক দিয়ে দিয়েছিল এবারে, এবং সেই ছকে কিছু লেটার ছিল আর নিচে তার কোড লেখা ছিল। সেরকমই সেম একটা জিনিস তোমাকে দিয়ে দেওয়া হচ্ছিল এবং কিছু কন্ডিশান দিয়ে দেওয়া হচ্ছিল, যেটাকে অনেকে কন্ডিশনাল কোডিং ডিকোডিং বলেছে, এটাও নাম দিতে পারো, গুড। তো এই কন্ডিশনাল কোডিং ডিকোডিংটা আরপিএফে পাওয়া গেছে। বিগত বছরে তুমি যদি আরপিএফ দেখো, তুমি দেখো আরপিএফ এই কন্ডিশনাল কোডিং ডিকোডিং বেশ পরিমাণে ছিল, ভালো পরিমাণে ছিল। শুধু তাই নয়, 2022-এর রেলওয়ে গ্রুপ ডিতেও এই কন্ডিশনাল কোডিং ছিল। সো তোমরা যারা এনটিপিসি পরীক্ষা দিতে গেছো তারা হয়তো খালি এনটিপিসির প্রিভিয়াস ইয়ার ফলো করে গেছো, তারা হয়তো আরপিএফের প্রিভিয়াস ইয়ার ফলো করোনি, বা তারা হয়তো আরআরসি গ্রুপ ডি এর রিজনিংয়ের প্রিভিয়াস ইয়ার ফলো করোনি। তার ফলে কি হয়েছে, তোমরা এই প্যাটার্নটা মিস করে গেছো। ওই জন্য এই প্যাটার্ন নিয়ে অনেক টিচার ব্যবসাও চালিয়ে গেছে, যে এটা নতুন প্যাটার্ন এসছে, সো নতুন প্যাটার্ন বলে চালিয়ে দেওয়া যাক। আমি যখন তোমাদের এই প্যাটার্ন করেছিলাম তখন আমি বলেওছিলাম এটা কিন্তু আরপিএফ এবং আরআরসি গ্রুপ ডিতে বিগত বছরে দেওয়া হয়েছিল, সেটা নতুন কোনো প্যাটার্ন ছিলই না। দেখো আমি যখন সলভ করেছি তখন আমি এই কথাটা বারবার বলেছি, ঠিক আছে। সো আমি যেটা এর থেকে কি নিষ্কর্ষ পাওয়া যায়, এর থেকে কি কনক্লুশন পাওয়া যায়, কি বুঝলে তোমরা, সেটা হচ্ছে রিজনিং যেটা সব সাবজেক্ট সব পরীক্ষায় পড়ছে, সায়েন্স অবশ্যই গ্র্যাজুয়েট লেভেলে মানে এনটিপিসি পরীক্ষায় কম আসে, সেটা সায়েন্সটা তোমরা টেকনিক্যাল পরীক্ষাগুলোকে ফলো করে যাবে। মানে আমি বলতে চাইছি যে পরীক্ষা দিতে যাচ্ছ শুধু তার প্রিভিয়াস ইয়ার করলে হবে না, যে পরীক্ষা দিতে যাচ্ছ সেই পরীক্ষার মতো যে আর পরীক্ষাগুলো আছে, যেমন রিজনিং সব কটাতে আসে, সো রিজনিংয়ের জন্য সব কটার প্রিভিয়াস ইয়ার তোমাকে করতে হবে। তুমি এলপি, টেকনিশিয়ান, এনটিপিসি সব কটার প্রিভিয়াস ইয়ার করো, আরপিএফের প্রিভিয়াস ইয়ার করো, তবে তুমি রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষায় তুমি বুঝতে পারবে যে তোমার প্রিপারেশন গুড আছে, কারণ তুমি সব কমন পেয়ে যাবে, ঠিক আছে। প্রিভিয়াস ইয়ার ভেরি ইম্পর্ট্যান্ট, রিজনিংয়ের মতো সাবজেক্টে প্রিভিয়াস ইয়ার ভেরি ইম্পর্ট্যান্ট, ইভেন সায়েন্স এবং ম্যাথেও তাই, প্রিভিয়াস ইয়ার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। সো প্রিভিয়াস ইয়ার করতে আরম্ভ করো, বিশেষ করে আরপিএফের 2022-এর প্রিভিয়াস ইয়ার মিস করো না, করে যাও, খুব ভালো লেভেলের ভালো ভালো প্রশ্ন আছে, ঠিক আছে। আমি চেক করছিলাম, খুব ভালো ভালো প্রশ্ন আছে, ঠিক আছে। দেখো আমি করাবো বলে ভিউ বাড়ানোর জন্য বলছি না, আমি হয়তো করাতেও পারবো না, বাট তোমরা করে যাও। আমি হয়তো দেখো আমার রিজনিংয়ের ক্লাস চলছে, বাট অনেকদিন পরে ক্লাস আসতে দেখতে পাচ্ছ, কারণ দুটোর চাপ রয়েছে, পেইড ক্লাসের চাপ রয়েছে, তার সঙ্গে ফ্রি ক্লাসেরও চাপ আছে, সেটা এবং শুধু একটা সাবজেক্ট না, 4টে সাবজেক্টের চাপ আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ম্যাথ, আর তার সঙ্গে রিজনিংও আছে। সুতরাং বুঝতে পারছো প্রেশার আছে, ফলে একটু ক্লাস এদিক ওদিক হচ্ছে। বাট আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে তোমাদের গাইডলাইন্সটা আমি দিয়ে দিচ্ছি, আমি কোনো উল্টোপাল্টা কথা স্টুডেন্টের সঙ্গে বলি না, সোজা কথা বলতে, কারণ আমি ডাইরেক্ট যা বলার তাই বলি, আমি ডাইরেক্ট যেটা মনে আছে সেটাই বলে দিই। তো যেমন বললাম যে আমাদের ক্লাস একটু হ্যাম্পার হচ্ছে, ডেফিনেটলি হচ্ছে, ঠিক আছে। তো দেখো ব্যাপারটা হচ্ছে কি, যেটা বলে দিচ্ছি সেই রোড ম্যাপটা ফলো করো, যে আরপিএফের অবশ্যই ফলো করে দাও, আরপিএফের প্রিভিয়াস ইয়ার যে পরীক্ষা দিচ্ছ কোনো যায় আসে না, আরপিএফের প্রিভিয়াস ইয়ার মাস্ট করো, রিজনিংয়ের জন্য আর ম্যাথের জন্য মেনলি, ঠিক আছে। রিজনিং আর ম্যাথের জন্য মেনলি মাস্ট করো, মাস্ট, ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আমি অ্যানালিসিস করে তোমাদের বলছি, ঠিক আছে। নেক্সট যেটা ইম্পর্টেন্ট জিনিস, যেদিন তোমাদের ওই ভিডিও দিই তারপর থেকে অ্যানালিসিস করতে বসে গেছিলাম, ঠিক আছে। আর এইটা আমরা ম্যানুয়াল অ্যানালিসিস করছি, এটা আমরা এআইকে দিই, এআইকে দিলে প্রচুর সময় লেগে যায়, ঠিক আছে, প্রচুর সময় লেগে যায়, 15-20 দিনের সময় লেগে যায়, ঠিক আছে, গেল। কারণ ম্যানুয়ালি আমরা বেটার, আসলে ম্যানুয়ালি কি স্টুডেন্ট টিচারদের কাছে টাইম কম থাকে, যার ফলে এআইকে দিয়ে দেয়, পরবর্তীকালে তার রিপোর্ট এলে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে। কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা ম্যানুয়ালি করেছি, কারণ ওই টাইমটা আমরা ল্যাপস করতে চাইনি, ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এবার আমরা এই টপিকগুলোতে ফিরে আসি, যে কথা বলেছি ভীষণ ইম্পর্টেন্ট, ফালতু বকছি না, কথাগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, এই যে ক্লাসিফিকেশান, এই ক্লাসিফিকেশান প্রচুর পরিমাণে পড়েছিল, এবারে ক্লাসিফিকেশান কম পড়েছে, ঠিক আছে, এবারে ক্লাসিফিকেশান কম পড়েছে, ঠিক আছে। তোমরা এই দেখো কোডিং ডিকোডিংয়ের কিছু পার্ট ক্লাসিফিকেশানের মধ্যেও ঢোকে। ক্লাসিফিকেশান কীরকম জানো তো, ধরো তোমাদের 4টে এখানে নাম্বার এবং মিলিয়ে কি বলে লেটার মিলিয়ে লিখে দিল, 4টে নাম্বার লেটার মিলিয়ে লিখে দিল, তার মধ্যে বললো কোনটা ম্যাচ করছে না, ওটাও ক্লাসিফিকেশানের মধ্যেই পড়ে, বাট মেনলি ওটা বেস হচ্ছে কি কোডিং ডিকোডিং, তাই না। একটাতে লিখে দিলে এবিসি, আরটাতে লিখে দিলে এক্সসিবি, এরকম 4টে তোমাদের লিখে দিল, দিয়ে বললো কোনটা এই গ্রুপের মধ্যে পড়ছে না তাকে অড ওয়ান আউট বার করে, একেবারে অড ওয়ান আউট,
ঠিক আছে, একে বলা অড ওয়ান আউট, যেটা ক্লাসিফিকেশনের একটা চ্যাপ্টার মধ্যেই পড়ে। বাট তুমি ক্লিয়ারলি বুঝতে পারছো এটা বেসিক্যালি কোডিং ডিকোডিং, কারণ আমি এর প্যাটার্নটা বুঝতে গেলে আমাকে কোডিং ডিকোডিংই বুঝতে হবে। ঠিক আছে, সো এই যে কোডিং ডিকোডিং বেশি পরিমাণে এসছে আমি এটা ধরে নিতে পারি। তো তুমি মনে করে নাও যে যদি আমরা একটা গ্রাফ তৈরি করি তাহলে তার 30% কোডিং ডিকোডিং এসছে। ঠিক আছে, রিজনিংয়ে অনেক টপিক আছে, ওই জন্য আমরা একসাথে এটাকে 70% বলে দিতে পারি না। তা আমরা কি দেখবো, কোডিং অ্যান্ড ডিকোডিং আমাদের এসছে 30%, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট সেটা হচ্ছে এই যে দেখো মিসিং নাম্বার, লেটার, টার্ম, ফিগার, এই যে পার্টটা রয়েছে, এই পার্টটাও কোডিং ডিকোডিংয়ের মধ্যে অনেকটা ঢুকে যায়। সো এইগুলোকে নিয়েই আমি বলছি। ঠিক আছে, যদিও ডাইরেক্ট কোডিং ডিকোডিংই বেশি এসছে। আরেকটা জিনিস দেখো, এবারে আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস কিন্তু, এই যে ডাইরেকশান টেস্ট 322টা এসেছিল আগের বার, এবারেও কিন্তু ডাইরেকশান টেস্ট প্রত্যেকটা যে আমাদের শিফট আছে তাতে একটা থেকে দুটো করে দেখা গেছে। যেটাতে দুটো দেওয়া হয়েছে তাদের লেভেল যে কম বেশি করা হয়েছে তা নয়, ভালো লেভেলের ডাইরেকশান টেস্ট দেওয়া হয়েছে। ঠিক আছে, এই যে ডাইরেকশান টেস্ট প্রত্যেকটা শিফটে দুটো করে এসছে, দুটো মাস্ট। ঠিক আছে, এই দুটো মাস্ট এসছে, দুটোর বেশি আসেনি, দুটোর বেশি আমি পাইনি, কিন্তু দুটো মাস্ট এসছে। তুমি যদি এনটিপিসি দেখো, এনটিপিসিতে প্রায় 90% শিফটে দুটো করে তো ডাইরেকশন টেস্ট এসছে। এবার ইন্টু করে দেখো কতগুলো ডাইরেকশন টেস্ট এসছে। ঠিক আছে, বোঝাতে পারলাম আমি। রেলওয়ে গ্রুপ ডিতে কী ছিল, রেলওয়ে গ্রুপ ডিতে ডাইরেকশন টেস্ট একটা থেকে দুটো এসছে, 2022-এর কথা বলছি। 2022-এ যে রেলওয়ে গ্রুপ ডি ছিল তাতে একটা থেকে দুটো এসছে। আর একটা জিনিস আমি ফলো করেছি ডাইরেকশন টেস্টের ক্ষেত্রে, যে ডাইরেকশন টেস্ট বড় বড় এসছে এনটিপিসিতে, এবং এই সেম প্যাটার্নটা কিন্তু এএলপি এবং টেকনিশিয়ানও ছিল, এবং আরপিএফেও ছিল, বিগত বছর আরপিএফের কথা বলছি। ঠিক আছে, তো এক থেকে দুটো যেটা তোমাদের 2022-এ ডাইরেকশন টেস্ট এসছে, ডিটি এসছে, সেটা কিন্তু অত বড় ছিল না রেলওয়ে গ্রুপ ডির ক্ষেত্রে। ঠিক আছে, মোটামুটি 3 লাইন, 2 লাইন, 1 লাইনেরও ডাইরেকশন টেস্ট পাওয়া গেছে। ঠিক আছে, অত বড় ছিল না, কিন্তু এবারে আমরা দেখছি 1 লাইন 2 লাইন না 5-6 লাইনের ডাইরেকশন টেস্ট আসছে, এবং ওই ডাইরেকশন টেস্টকে তুমি হাতে এঁকে করতেই পারবে না, তোমাদের একটা শর্ট ট্রিক বলেছিলাম, ওই শর্ট ট্রিকে তোমাদের করতে হবে। তার জন্য রিজনিং ভিডিও নিচে সব লিঙ্ক দেওয়া রয়েছে। জানি আজকে সেট করাতে পারবো কিনা, কারণ অ্যানালিসিস করতে করতে অনেক সময় চলে যাবে, আর তারপর সেট করাতে গেলে ভিডিওটা 2-3 ঘন্টার হয়ে যাবে। ঠিক আছে, আমি দেখছি যদি করাতে পারি করাবো, তবে এই কথাগুলো শোনা খুব জরুরি, কারণ রিজনিং কিন্তু কোনো সাবজেক্ট নয়। রিজনিং হচ্ছে একটা মেন্টাল এবিলিটি। তুমি তোমার কার্যকরণগত ক্ষমতা দিয়ে, বোধ বুদ্ধি দিয়ে তুমি কেসটাকে সলভ করতে পারছো কি পারছো না, এটাই হচ্ছে রিজনিং বেসিক্যালি। ঠিক আছে, গোয়েন্দাগিরি, সোজা কথা বলতে রিজনিং মানে হচ্ছে গোয়েন্দাগিরি, মানে তোমার মধ্যে যে গোয়েন্দা আছে তাকে বাইরে বের করে আনো, এইটা হচ্ছে রিজনিং। ঠিক আছে, রিজনিং যদি সাবজেক্ট হতো তাহলে তো এরও তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে পড়ানো হতো, বাট তোমরা দেখতে পাচ্ছি রিজনিং ইজ নট আ সাবজেক্ট। রিজনিং হচ্ছে তোমার মেন্টাল এবিলিটিকে বার করে আনে, এটাই হচ্ছে রিজনিং। ঠিক আছে, নেক্সট ব্লাড রিলেশন, প্রচুর পরিমাণে ব্লাড রিলেশন কিন্তু এসছে, প্রচুর পরিমাণে, এবং সবচেয়ে বড় কথা কি, আমরা দেখতে পাচ্ছি যে কোডেড ব্লাড রিলেশনের পার্ট বাড়ছে। কোডেড ব্লাড রিলেশন কিন্তু পয়েন্ট টু বি নোটেড, সাংঘাতিক লেভেলে দেওয়া যেতে পারে। কোডেড ব্লাড রিলেশন সাংঘাতিক লেভেলে দেওয়া যেতে পারে। যারা ব্যাংকের পরীক্ষা দাও তারা জানো, বা আগে দিতে, এখন বয়স চলে গেছে বলে দিতে পারো না, কারণ ব্যাংকের পরীক্ষা আমি যত জানি 21-22 এরকমই পর্যন্ত দেওয়া যায়, বা খুব বয়স 23 মনে হয়, আমার যতদূর মনে পড়ছে। যাই হোক, হয়তো এখন বাড়িয়েছে, জানা নেই, আমার মনে নেই বেসিক্যালি, কারণ আমি ব্যাংকের পরীক্ষা প্রচুর দিয়েছি একটা সময়। তো কোডেড যে ব্লাড রিলেশন, এই কোডেড ব্লাড রিলেশন কিন্তু টিসিএসের যে লেভেল আছে তোমার কোনো ধারণার বাইরে, যে কোডেড ব্লাড রিলেশন কোন জায়গায় যেতে পারে, মাথা খারাপ করার মতো কোডেড ব্লাড রিলেশন দেওয়া যেতে পারে, কিন্তু হয়তো দেবে না টিসিএস, কারণ এটা রেলওয়ে গ্রুপ ডির ব্যাপার। ঠিক আছে, রেলওয়ের ব্যাপার, ব্যাংকের ব্যাপার নয়, তো টিসিএস এটা দেবে না হয়তো, বাট কোডেড ব্লাড রিলেশন কিন্তু বেশি এসছে। নর্মাল ব্লাড রিলেশনও এসছে, সেটা আমরা 2022-এ আমরা দেখতে পেয়েছি, কিন্তু আমি এনটিপিসি 2025-এ যে শিফটগুলো হয়েছে লেটেস্ট, তাতে যা দেখেছি তাতে আমি কোডেডই পেয়েছি, একটা দুটোতে হয়তো নর্মাল ডাইরেক্ট ব্লাড রিলেশন আমি পেয়েছি, যে এ যদি এর কাকা হয়, ও যদি এর মামা হয়, তাহলে এ ওর কে, এটা ডাইরেক্ট। কিন্তু এ কে এ বি এর, মানে এ প্লাস বি মানে এরকম আমরা পেয়েছি, এ প্লাস বি, প্লাস মানে হচ্ছে ডটার, এ মাইনাস বি, মাইনাস মানে হচ্ছে মাদার, এরকম যে ব্লাড রিলেশন এটাকে বলা হয় কোডেড ব্লাড রিলেশন, যেটা বেশি পরিমাণে পেয়েছি। ঠিক আছে, নেক্সট হচ্ছে অ্যারিথমেটিক্যাল অপারেশন, প্রত্যেকটা শিফটে মোটামুটি আমরা 0 to 1টা পেয়েছি। এনটিপিসির কথা বলছি, আমরা 0 থেকে 1টা পেয়েছি। ভেন ডায়াগ্রাম আমরা 0 থেকে 1টা পেয়েছি, তার বেশি পাইনি। এগুলো ওয়েটেজ একটু কম, 0 থেকে 1টা পেয়েছি, হয়তো এনটিপিসিতে কম বলে রেলওয়ে গ্রুপটিতে আসবে না তা নয়, পড়তে পারে। নেক্সট হচ্ছে প্রবলেম বেসড ডায়াগ্রাম, এটা হয়তো
64টা এসেছিলো, কোনটাকে বলছে বুঝতে পারছি না, বাট এটা খুব একটা তেমন বেশি আমি দেখিনি। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে অ্যারিথমেটিক্যাল অপারেশনটা বেশি আমরা দেখতে পেয়েছি, যদি এটা কি প্রবলেম বেসড ডায়াগ্রামের মধ্যে অন্যভাবে ঢোকানো যেতে পারে। নেক্সট হচ্ছে অ্যানালাইটিক্যাল রিজনিং। দেখো অ্যানালাইটিক্যাল রিজনিংয়ের ক্ষেত্রে আমি বলি, অ্যানালাইটিক্যাল রিজনিংয়ের মধ্যে অনেক কিছু পড়ে। ঠিক আছে, এই যে স্টেটমেন্ট কনক্লুশন এটাও অ্যানালাইটিক্যাল রিজনিংয়ের মধ্যেই অনেকটা পড়ে। ঠিক আছে, এবং স্টেটমেন্ট অ্যাজাম্পশন এটাও অ্যানালাইটিক্যাল রিজনিংয়ের মধ্যেই পড়ে। তবে মাথা রাখবে সিলক্স কিন্তু রেলওয়ে গ্রুপ ডিতে প্রচুর পরিমাণে এসেছিল, যেটা আমরা দেখলাম। ঠিক আছে, যেটা আমরা কি দেখলাম, যে এই যে আমাদের এনটিপিসি এবং আমাদের যে আরপিএফ তাতে একটু কম পরিমাণে সিলোজিজম পড়েছে। সিলক দুইভাবে হয়, সিলকের দুটো ক্যাটাগরি আছে। এক হচ্ছে সিলককে আমরা ইউজ করতে পারি ফিগার বেসড, সিলককে আমরা ফিগার বেসড ব্যবহার করতে পারি। আমি একটু পরে দেখাচ্ছি তোমাদের। ঠিক আছে, আচ্ছা চলো একটা পেজ নিয়ে প্রত্যেকটা টপিককে দেখাই আর তোমাদের পেজ নিয়ে আলোচনা করে নিই, কেমন? চলো দেখো সিলক দু রকমের দেওয়া যায়। ধরো এরকম তোমাদের চারটে এরকম দাগ দিয়ে দিল, এই জায়গায় ডক্টর লিখে দিল, এই জায়গায় লিখে দিল ট্রেনার, এই জায়গায় লিখে দিল নার্স। তোমাদের বললো যে কোন পার্টটা এখানে আছে, ধরো এখানে 1 2 3 4 5 এরকম তোমাদের দিয়ে দিল। আর বললো এখানে কোন পার্টটা আছে যেটা টিচার এবং নার্সকে রিপ্রেজেন্ট করে বাট ডক্টরকে রিপ্রেজেন্ট করে না। এটাকে বলা হয় ফিগার বেসড, এটাকে বলা হয় ফিগার বেসড সিলক্স। ঠিক আছে, এটাও সিলোজিজম, মানে ভেন ডায়াগ্রাম বেসড, এটাও সিলোজিজম বাট ভেন ডায়াগ্রাম বেসড। ঠিক আছে, এটাকে ফিগার বেসড বা ভেন ডায়াগ্রাম বেসড বলা হয় এটাকে, হয়তো ওখানে আলাদা করে দেওয়া আছে ভেন ডায়াগ্রাম। ঠিক আছে, আর একটা দেওয়া হয় যেখানে স্টেটমেন্ট বেসড সিলোজিজম, মানে স্টেটমেন্ট দেওয়া থাকে যে সব গাছ হলো নদী, সব নদী হলো পুকুর, তোমাকে ওটাকে এঁকে তার সঙ্গে রিলেশন বের করে তোমাকে সিলোজিজম সলভ করতে হয়। বেসিক্যালি এটাকেই আমরা সিলোজিজম বলি, এটাকে আমরা সিলোজিজম বলি, বাট রেল ভেন ডায়াগ্রাম বেসডও সিলোজিজম দেয়। এই দুই টাইপের সিলোজিজমের মধ্যে রেলওয়ে গ্রুপ ডির যদি কথা বলি, তাহলে স্টেটমেন্ট বেসড সিলোজিজম আমরা একটা থেকে দুটো প্রত্যেকটা শিফটে পেয়েছি, অর্থাৎ খুব পপুলার ছিল টপিক। বাট এটা 2022-এর কথা বলছি। বাট আমরা যখন এলাম 2025-এ তখন সিলোজিজম জিরোই আমরা দেখতে পেলাম, মানে এনটিপিসিতে খুব কমই সিলোজিজম পড়েছে। আমি বলছি না কিন্তু 0 থেকে 1, আমি একদমই বলছি 0 থেকে বললাম 0। তার মানে কি তোমরা সিলোজিজম করে যাবে না? না, ব্যাপারটা হচ্ছে রেলওয়ে গ্রুপ ডির টেকনিক্যাল পোস্ট, সো রেলওয়ে গ্রুপ ডির সঙ্গে এনটিপিসির পার্থক্য থাকতে পারে। সেই জন্য সিলক্স কিন্তু আমাদের করে যেতে হবে, কারণ সিলক্স খুব পপুলার আর টিসিএসের খুব ফেভারিট চ্যাপ্টার মধ্যে সিলক্স পড়ে। ঠিক আছে, সিলক্স কিন্তু ফেভারিট চ্যাপ্টার মধ্যে পড়ে, সিলক্স আর ইনইকুয়ালিটি এই দুটো টিসিএসের ফেভারিট চ্যাপ্টার মধ্যে পড়ে। ঠিক আছে, আচ্ছা এবার চলো নেক্সট আমরা আরেকটা টপিক দেখে নিই ওখানে। তো আমরা কি দেখতে পাচ্ছি যে স্টেটমেন্ট কনক্লুশন এবং স্টেটমেন্ট অ্যাজাম্পশন এই যে পার্টটা এই পার্টটা কিন্তু আমাদের এনটিপিসিতে তেমন একটা দেখা যায়নি। আরপিএফেও ছিল, আমরা রেলওয়ে টেকনিশিয়ান এবং রেলওয়ে এলপি যদি কথা বলি, টেকনিশিয়ানে কম এসছে, এলপিতে তবু দেখা গেছিলো। বাট আমরা দেখতে পেলাম যে এই যে আমাদের এনটিপিসি পরীক্ষাতে আমরা তেমন একটা এই পার্টটাকে কিন্তু আমরা দেখতে পাইনি। ঠিক আছে, এই পার্টটাকে আমরা কিন্তু সত্যিই দেখতে পাইনি। নেক্সট দেখো ডাটা সাফিসিয়েন্সিও আমরা রেলওয়ে গ্রুপ ডিতে দেখতে পেয়েছিলাম, কিন্তু তারপর আমরা এনটিপিসিতেও তেমন একটা আমরা কিন্তু দেখতে পাইনি ডাটা সাফিসিয়েন্সি। ঠিক আছে, এবার দেখো ডাটা সাফিসিয়েন্সি দুই টাইপের হয়। ঠিক আছে, এনটিপিসিতে আমরা ডাটা সাফিসিয়েন্সি একেবারে দেখতে পাইনি তা নয়, ডাটা সাফিসিয়েন্সি আমরা দেখতে পেয়েছি। আমি তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি, বুঝতে পারবে তাহলে কোনটাকে ডাটা সাফিসিয়েন্সি বলে। খোঁজার চেষ্টা করছিলাম, স্ক্রিনশট রেখেছিলাম কয়েকটা, বাট এখন খুঁজে পেলাম না। আমি তোমাদের বলে দিই সিস্টেমে, তোমাদের বলে দিই। যেমন ধরো বলা হয়েছে যে সীতা আছে, গীতা আছে আর রমা আছে, সীতা গীতা আর রমা আছে। সীতা এইচএসে নাম্বার পেয়েছে 80%, সীতার সায়েন্স ছিল, আর সীতা হচ্ছে তোমাদের এমএসসি নিয়ে পড়াশুনো করেছে। ঠিক আছে, গীতার এইচএসে মার্কস ছিল 85%, গীতার আর্টস ছিল, আর গীতা বিএ নিয়ে পড়াশুনো করেছে। রমা এইচএসে পেয়েছিল হচ্ছে 75%, রমা কমার্স নিয়ে পড়াশুনো করেছে, আর রমা বিকম পড়েছে। ঠিক আছে, তোমাদের বলে যে একটা কোম্পানি আছে যার নাম হচ্ছে XYZ, তার একটা অ্যাকাউন্ট্যান্ট দরকার, ঠিক আছে, অ্যাকাউন্ট্যান্টের শর্ত কি, যে এইচএসে পেতে হবে 65%, ঠিক আছে, বা ধরো 85%, ধরো এইচএসে পেতে হবে 85%, তাকে বিকম হতে হবে। ঠিক আছে, আর তাকে কি হতে হবে, তাকে ধরো হতে হবে তোমাদের
এরকম কিছু দেওয়া রয়েছে, ধরো এরকম শর্ত দেওয়া রয়েছে অ্যাকাউন্ট্যান্সিতে তোমাদের, এবং বিকম হতে হবে কিসে, অ্যাকাউন্ট্যান্সিতে, অ্যাকাউন্ট্যান্সি তাকে বিকম পাস করতে হবে, ঠিক আছে। এবার এই হচ্ছে তোমাদের ওভারঅল তোমাদের এই দেওয়া রয়েছে। তাহলে তোমাদের যদি বলে এর মধ্যে কে সিলেক্ট হবে, তোমরা বলবে কেউ নয়, কারণ ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এক তো বিকম পড়তে হবে, দুই অ্যাকাউন্টেন্সি নিয়ে বিকম পড়তে হবে, দুই এইচএসে 85% পেতে হবে। 85% গীতার যদিও আছে, কিন্তু গীতা আর্টস এবং বিএ পড়েছে, এ তো সায়েন্স পড়েছে, 80% এখানেই কেটে যাচ্ছে। আর রমা বিকম এবং কমার্স নিয়ে পড়লেও রমার কিন্তু 75% রয়েছে, সো রমাও হবে না, সো নো ওয়ান। এইটাকে বলে ডাটা সাফিসিয়েন্সি, ঠিক আছে। এটাকেও কি বলে, এটাকেও কিন্তু ডাটা সাফিসিয়েন্সি বলে, যদিও ডাটা সাফিসিয়েন্সি এটা টাইপের ডাটা সাফিসিয়েন্সি, এটাকে বলে কন্ডিশনাল ডাটা সাফিসিয়েন্সি। এরকম টাইপের প্রচুর ডাটা সাফিসিয়েন্সি পাওয়া যায়। এটা আমরা এনটিপিসি 2025-এ কিছু কিছু শিফটে দেখতে পেয়েছি এই টাইপের ডাটা সাফিসিয়েন্সি, এবং মনে রাখবে এটা আরপিএফেও কিছু কিছু শিফটে দেখা গেছে, ঠিক আছে। খেয়াল করো, এটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু। অর্থাৎ 2025-এ যদি আমরা কথা বলি তাহলে এই টাইপের ডাটা সাফিসিয়েন্সি আমরা দেখতে পেয়েছি, ঠিক আছে। চলো এবার আমরা ওইটাই চলে যাই চারটাতে। নেক্সট যে টপিক আসছে ব্যাপক ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমাদের সিকোয়েন্স অ্যান্ড সিটিং অ্যারেঞ্জমেন্ট। এই সিটিং অ্যারেঞ্জমেন্টটাকে রেল অনেকভাবে দিয়েছে, চলো একটু ডিসকাস করে নিই। দেখো, সিটিং অ্যারেঞ্জমেন্ট অনেক টাইপের হয়, আমরা সবাই জানি। একটা হচ্ছে তোমাদের সার্কুলার সিটিং অ্যারেঞ্জমেন্ট। সার্কুলার সিটিং অ্যারেঞ্জমেন্টে একটা হয় যে সবাই ভেতর দিকে মুখ করে বসে আছে, আর একটা হয় কেউ কেউ ভিতর দিকে, আবার কেউ কেউ বারের দিকে মুখ করে বসে আছে। ইনভার্স অ্যান্ড মানে তোমাদের এটাকে বলা হয় ইনওয়ার্ড অ্যান্ড আউটওয়ার্ড, ঠিক আছে। এটাকে বলা হয় একটা সার্কুলার সিটিং অ্যারেঞ্জমেন্ট, সার্কুলার বলে সিআইআর বলে লিখছি। আর একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট হয় যেটাকে আমরা বলি এই সিটিং অ্যারেঞ্জমেন্ট। মনে রাখবে রেলওয়ে গ্রুপ ডিতে 2022-এ যদি কথা বলি তাহলে এই সিটিং অ্যারেঞ্জমেন্টটা বেশি এসছে। রেলওয়ে গ্রুপ ডির কথা বলি এই সিটিং অ্যারেঞ্জমেন্টটা বেশি এসছে, এবং এর মধ্যেও ভেতর দিকে সবাই মুখ করে বসে আছে, এটাই বেশি এসছে। বাইরের দিকে মুখ করে কেউ কেউ আছে, এটা খুব রেয়ার, কয়েকটা শিফটে দেখা গেছে। আর এটা দেখা গেছে, দেখা যায়নি তা না, কিন্তু খুব কম দেখা গেছে এইটা। এখানেও দুটো প্যাটার্ন হয়, সবাই ভেতর দিকে মুখ করে বসে আছে প্যাটার্ন হয়, ঠিক আছে। আর আরেকটা প্যাটার্ন হয় যে বাইরের দিকে মুখ করে, কেউ ভেতরে কেউ বাইরের দিকে মুখ করে বসে আছে। এই দুটো প্যাটার্ন মেনলি পড়ে, এটা কম এসছে, যদিও এনটিপিসিতে এটা দেখা গেছে। এনটিপিসি 2025-এ এটা দেখা গেছে, ঠিক আছে। নেক্সট দেখো, আর একটা হয় তোমাদের উত্তর দিক মুখ করে বসে আছে, ঠিক আছে, বা তোমাদের হয় দক্ষিণ দিক মুখ করে বসে আছে, বা তোমাদের হয় একই সারিতে একজন উত্তর দিক একজন দক্ষিণ দিক মুখ করে বসে আছে, বা তোমাদের হয় দুটো সারি দেওয়া হয়েছে, এরা এদের দিকে ফেস করে বসে আছে আর এরা এদের দিকে ফেস করে বসে আছে। এর মধ্যে এই প্রথম যে একটা টাইপ, অর্থাৎ সবাই উত্তর দিকে মুখ করে বসে আছে, এটা আরআরসি গ্রুপ ডি 2022-এ বেশি এসছে। এই যেটা বলছি এটা বেসিক্যালি 2022-এর কথা বলছি, এই পার্টটা 2022-এ বেশি এসছে। এনটিপিসিতে আমাদের এই পার্টটাও দেখা গেছে, এই দুটো পার্ট এখনও তেমন একটা দেখা যায়নি সবাই, মানে এইটাও এনটিপিসিতে দেখা গেছে, এই যে উত্তর দিক আর দক্ষিণ দিক, এই দুটোই আমরা এনটিপিসিতে দেখতে পেয়েছি। এটা শুধু গ্রুপ ডিতে আমরা দেখতে পেয়েছিলাম, রেয়ার কয়েকটা জায়গায় আমরা দক্ষিণমুখী দেখতে পেয়েছি। এইটা আমরা এনটিপিসি 2025-এ দেখতে পেয়েছি এইটা, ঠিক আছে। এটাও আমরা এনটিপিসি 2025-এ আমরা দেখতে পেয়েছি। এটা রেলওয়ে গ্রুপ ডিতে আমার যতদূর মনে পড়ছে আসেনি, রেলওয়ে গ্রুপ ডি 2022-এ আসেনি, এটা 2022-এ আমি তো দেখতে পাইনি, হতে পারে কোনো শিফটে পড়েছে, বাট রেয়ার, পড়েনি বলতে গেলে। কিন্তু এনটিপিসিতে এই পার্টটা আমরা দেখতে পেয়েছি, ঠিক আছে। একটা দুটো শিফটে কমই দেখতে পেয়েছি, বাট পেয়েছি, মানে ওটা ভেতরে ঢুকেছে আস্তে আস্তে, দরজা দিয়ে আমার ঘরের ভেতরে ঢুকে আসছে কিন্তু গেল। এছাড়া আরও অনেক টাইপের হয়, তবে মেনলি এটা। এছাড়া দেখো, সিটিং অ্যারেঞ্জমেন্ট বলেছে মানে কেবলমাত্র সিটিং অ্যারেঞ্জমেন্টই যে পড়ছে তা কিন্তু নয়। আমরা দেখতে পেয়েছি যে ডে দেওয়া রয়েছে বিভিন্ন, সানডে মনডে, এবং কারোর এক্সাম হচ্ছে এই দিনে, বা কেউ মুভি টিকিট কেটেছে এই দিনে, এরকম একটা প্যাটার্নের আমরা দেখতে পেয়েছি পাজল পড়েছে, ঠিক আছে। কি দেখতে পেয়েছি আমরা, পাজল পড়েছে, মানে এটাকে আমরা সিটিং অ্যারেঞ্জমেন্টই বলবো, পাজল বলবো না। পাজল একটু অন্য টাইপের হয়, বলে দিচ্ছি পাজল সিটিং অ্যারেঞ্জমেন্টের পার্থক্য কী, ঠিক আছে। আর একটা কী হয়েছে, বক্স সাজাতে বলেছে, ঠিক আছে। এ বক্স এর ওপরে রয়েছে, এ আর বি এর মধ্যে 3টে বক্স রয়েছে, এরকমভাবে আমাদের বক্স দিয়েছে। মেনলি বক্স যখন আমরা দেই তখন বক্সের যদি শুধু নাম থাকে, অর্থাৎ এ বক্স বি বক্স সি বক্স দেওয়া থাকে, তাহলে তখন আমরা তাকে সিটিং অ্যারেঞ্জমেন্টই বলি। কিন্তু যখন বলা হয়েছে যে এ বক্সের কালার হচ্ছে রেড
আর বি বক্সের কালার হচ্ছে, বা ডি বক্স বা বি বক্স যাই বলো না কেন, কালার হচ্ছে ব্লু, তখন দেখতে পাচ্ছ এদের অ্যারেঞ্জমেন্টও করতে হচ্ছে, শুধু তাই নয় এদের কালারকেও ম্যাচ করাতে হচ্ছে। এরকম ক্ষেত্রে আমরা একে পাজল বলি। অর্থাৎ দুটো বা তিনটে কন্ডিশন যখন সিটিং অ্যারেঞ্জমেন্টের সঙ্গে অ্যাড হয়ে যাচ্ছে, তখন আমরা তাকে আরও হার্ড একটা ওয়ার্ড দিয়ে দিই, তার নাম সেটা হচ্ছে পাজল। তো নর্মালি আমরা পাজলকে দেখতে পাইনি, আমি এনটিপিসিতেও পাজলকে দেখিনি, আমি সিটিং অ্যারেঞ্জমেন্টই দেখেছি। অনেক সময় আমিও মুখ দিয়ে পাজল বের করে ফেলি, বাট টেকনিক্যালি যদি বলি তাহলে ওগুলো সিটিং অ্যারেঞ্জমেন্টই, ওগুলো পাজল নয়। ঠিক আছে, এই অ্যানালিসিসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু আমি বারো বলো তো আজ ক্লাস করতে পারবো না, অ্যানালিসিস তোমাদের দিচ্ছি, খেয়াল করো। এই যে সিটিং অ্যারেঞ্জমেন্ট, এই সিটিং অ্যারেঞ্জমেন্ট আর পাজলের মধ্যে পার্থক্য কি এটা, যদি দেখতে পাচ্ছে এবারে কিন্তু স্টুডেন্ট সংখ্যা, মানে যারা পরীক্ষা দিচ্ছে তাদের সংখ্যা মারাত্মক, বলতে পারো আগের প্রায় 5 গুণ পরীক্ষা দিচ্ছে, আগের 5 গুণ এবারে পরীক্ষা দিচ্ছে। ঠিক আছে, রাফ ডাটা অনুযায়ী আমি বলছি। সো একটা জিনিস মাথা করে দেখো, আর 30 নম্বরের রিজনিং থাকবে, 30 নম্বর রিজনিং থাকবে। সো রিজনিং কিন্তু টিসিএসের একটা বড় অস্ত্র তোমাকে কেটে বাদ দেওয়ার জন্য। আর একটা জিনিস আমি খেয়াল করেছি, যেটা আমি এবারেও খেয়াল করেছি, যেটা খুবই আমি বলবো নাইনসাফি, মানে খুবই বাজে জিনিস। ব্যাংকে কি হয়, একটা পাজল বা সিটিং অ্যারেঞ্জমেন্ট দেয়, আর তার উপর মিনিমাম 4টে কোশ্চেন্স থাকে, মানে তুমি কোদাল কোপাচ্ছ, তার জন্য তুমি একটা পারিশ্রমিক ভালো লেভেলে পাচ্ছ। আর রেলওয়ে কি করেছে, বেটা পাজল বা সিটিং অ্যারেঞ্জমেন্ট, সিটিং অ্যারেঞ্জমেন্টই বলবো, সিটিং অ্যারেঞ্জমেন্ট তো দিয়েছে, কিন্তু তার জায়গায় মাত্র একটা করে প্রশ্ন দিয়েছে। এবং এই যে সিটিং অ্যারেঞ্জমেন্টের যে সংখ্যা, সেটা আমরা দেখতে পেয়েছি প্রথম দিকে একটা, যত শিফট এগিয়েছে তত দুটো, এবং দেখা গেছে কোনো কোনো শিফটে 3টেও পড়েছে। এবার তুমি যদি 30 নম্বরের কোশ্চেন্স, মানে তোমার একটা মেন্টাল এবিলিটি আছে কি, যে আমি জিকে তেমন একটা পড়বো না, কারেন্ট অ্যাফেয়ার্স বাজে আসছে, আমি তেমন একটা পড়বো না, তাহলে তুমি যদি জিকে পার্ট কম পড়ো, তার মানে রিজনিং তোমাকে ফুলফিল করে আসতে হবে। কারণ রিজনিং হচ্ছে স্কোরিং সাবজেক্ট, আবার রিজনিংয়ে তুমি যদি প্র্যাকটিস না করে থাকো, তোমার সবথেকে টাইম কনজিউমিং ওতেই হবে। অর্থাৎ একাধারে স্কোরিং মানে লোভনীয়, মানে কি সেই হয় না জিলিপি, খেলেও পস্তাবে, না খেলেও পস্তাবে, খেতে লোভ লাগছে, সব মন খুশি হচ্ছে, আর বেশি খেলে তো সুগার হতে পারে, পেট খারাপ হতে পারে, তেলে ভাজা জিনিস। তো ব্যাপারটা এরকম, অর্থাৎ ছাড়তেও পারবে না, আবার ধরতে গেলে অসুবিধা হবে। রিজনিং হচ্ছে এরকম একটা জিনিস। ঠিক আছে, সুতরাং বিশেষ করে যারা জিকের দিকে নজর দিচ্ছ না, তাদেরকে আমি বলবো ডেফিনেটলি তোমরা রিজনিংকে 25 করে আসতেই হবে তোমাদের 30-র মধ্যে। আরেকটা কথা বলি, সিটিং অ্যারেঞ্জমেন্ট এমন দেওয়া হচ্ছে যে টাফ নয়, সেই জন্যই মনে একটা করে কোশ্চেন্স দেওয়া হচ্ছে, টাফ নয়, একদমই টাফ নয়, ইজি নয়, মডারেট নয়। তাহলে কেমন স্যার, ইজির থেকে একটু ভারী, মডারেটের থেকে একটু কম, একে আমরা মডারেট বলি না। ঠিক আছে, মডারেটের সংজ্ঞা অন্য, মডারেট হচ্ছে যেটা টাফের কাছাকাছি বাট টাফ নয়, তাকে মডারেট বলা হয়। ইজির থেকে একটু ওপরে, মডারেট থেকে একটু নিচে, টাফ নয়। তার মানে তুমি যদি একটু টাইম দাও, তাহলে তুমি এটাকে ক্র্যাক করে আসতে পারবে, আমার বক্তব্য এইটা। অতএব এই যে 3টে লোভনীয় জিলিপি তোমাকে দেওয়া হবে, যেটা খেলে তোমার অসুবিধা হতে পারে, বাট তুমিও খাবে, তাকে তোমার ছাড়ার কোনো মানে হয় না, আমি এটা বলতে চাইছি। তো কী করবো স্যার, আমার তো পাতলা সিটিং অ্যারেঞ্জমেন্ট হয় না স্যার, আমি কী করবো? দেখো, কী করতে পারো সেটা আমি বলে দিই, আমি কী করতাম তা বলে দিই। আমি যখন প্রথম ব্যাংকের পরীক্ষায় গেলাম, তখন আমি পাজলের পি আর সিটিং অ্যারেঞ্জমেন্টের এস বুঝতে পারতাম না, মানে আমি বুঝতেই পারতাম না যে কোথা থেকে কী ঘটছে ব্যাপারটা অ্যাকচুয়ালি। কিন্তু আমি প্রথম যখন করা স্টার্ট করলাম, তখন আমার এক একটা করতে 10 থেকে 15 মিনিট লাগতো, কিন্তু সেটা এই টাইপের ছিল না, এগুলো অনেক ইজি। সে পাজল ব্যাংকের পাজল, ও পাজল দেখলে মাথা ঘুরে যাবে, মাথা ঘুরে ধপ করে পড়ে যাবে তোমরা। ঠিক আছে, ও পাজল হচ্ছে একটা পুরো প্যারা, যেরকম তোমরা এইচএসে বা এতে রচনা লিখতে না, রচনা একটা প্যারা যেরকম হতো, সেরকম বড় বড় প্যারা, মানে তাতে প্রায় 16-17খানা করে লাইন থাকতো। ঠিক আছে, এবং তার পেছনে 4টে কোশ্চেন, এমনি 4টে কোশ্চেন দিত না নির্ঘাত টিসিএস। ঠিক আছে, তো 10 থেকে 15 মিনিট একটা পাজল বা সিটিং অ্যারেঞ্জমেন্ট ক্র্যাক করতে, সিটিং অ্যারেঞ্জমেন্ট ক্র্যাক করতে আমার 5 থেকে 7 মিনিট লাগতো, পাজল ক্র্যাক করতে 10 থেকে 15 মিনিট লাগতো, প্রাথমিক লেভেলের কথা বলছি। যত আমি সময় এগোলো, আমি কি করতাম, সকালবেলা চা খাওয়ার আগে, এটা আমি অনেক ভিডিওতেও বলেছি, সকালবেলা চা খাওয়ার আগে আমি 2টো পাজল আর 3টে সিটিং অ্যারেঞ্জমেন্ট মাস্ট করতাম, 2টো পাজল আর 3টে সিটিং অ্যারেঞ্জমেন্ট আমি মাস্ট করতাম। তারপর আমি চা খেতে যেতাম, এবং তারপর আমার বাথরুম। সত্যি কথা বলছি, বিশ্বাস করো এটা আমি করতাম। এটা আমি করেছিলাম মিনিমাম 2 থেকে 3 মাস। তারপর যখন আমি এটা রেজাল্ট দেখলাম, সেটা কী রেজাল্ট দেখলাম, যে আমার যে এই যে 5 থেকে 7 মিনিট লাগতো আমার সিটিং অ্যারেঞ্জমেন্টে, সেটা আমার কমে এলো 1 থেকে 2 মিনিট। আর যেটা পাজল, সেইটা আমার কমে এলো 2 থেকে 3 মিনিট, কারণ ব্যাংকের পরীক্ষায় এই রেঞ্জই তোমাকে কোশ্চেন করতে হয়। ঠিক আছে,
তো এই রেঞ্জে তোমরাও আনতে পারবে। এবার আমি কি করে এই 1 থেকে 2 মিনিট, মানে আমি তো মিনিটের কথা বলছি স্যার, আপনি তো অন্য ক্ষেত্রে সেকেন্ডের কথা বলেন, 40 সেকেন্ড 30 সেকেন্ডে হয়ে যাবে, এক্ষেত্রে কেন স্যার আপনি মিনিটের কথা বলছেন? এটা কি সম্ভব নয়? সিরিয়াসলি বলছি, অনেক ক্ষেত্রে সিটিং অ্যারেঞ্জমেন্ট আর পাজেল কয়েক সেকেন্ডে করা পসিবল হয় না। আমি বাস্তব কথা বলবো, এলোমেলো কথা বলবো না, ঠিক আছে? করা সম্ভব হয় না। তাহলে ওই টাইমটা কোথা থেকে মেকআপ করবো? আমি তোমাদের বারবার বলেছি যে কোডিং, ডিকোডিং ইত্যাদি যে এলেবেলে পার্ট, যেগুলো তোমরা ম্যানেজ করতে পারবে, সেগুলো থেকে টাইম কেটে 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 তোমাকে কী করতে হবে? ব্যাঙ্কে গিয়ে জমাতে হবে, মানে ঘড়িতে জমাতে হবে, এবং ওই জমিয়ে সেই টাইমটা তোমাকে ইনভেস্ট করতে হবে পাজলার সিটিং ম্যানেজমেন্ট। তুমি যদি ভাবো পাজলার সিটিং ম্যানেজমেন্ট ছেড়ে আসবো, মারাত্মক ভুল করবে। কারণ ওই 3টে অন্য কেউ সলভ করে ফেলবে, তুমি পারবে না তো কি? কারণ এখন যে হাল হাকিকাত, তাতে একজন ব্যাংকের পরীক্ষার্থীও এনটিপিসি দেয়, ব্যাংকের পরীক্ষার্থীও এএলপি দেয়, ব্যাংকের পরীক্ষার্থীও আরআরবি গ্রুপ ডি দেয়। কেন? কারণ ব্যাংকের পরীক্ষার্থীদের কাছে টেকনিক্যাল সমস্ত সার্টিফিকেট থাকে। একজন ব্যাংকের পরীক্ষার্থী নর্মালি ব্যাংক বলে যে আমার এই পেলে আমার, তুমি যদি ইয়ে হও কি বলে বিএসসি বিএ যাই হও না কেন, অর্থাৎ তোমাকে অনার্স পাস করলে তুমি ব্যাংকে পরীক্ষা দিতে পারবে। বাট আমাদের দেশের মানে এতই দুরবস্থা, মানে এমপ্লয়মেন্টের জন্য বলছি, এতই দুরবস্থা যে যারা এমএসসি পাস করেছে, যারা বিটেক করেছে, তারা ব্যাংক দেয়, ঠিক আছে? আবার তারাই ফিরে এসে আবার টেকনিক্যাল পোস্টগুলো দেয়। কারণ কি? কারণ তারা দেখতে পাচ্ছে আমরা চাকরি পাচ্ছি না, ইঞ্জিনিয়ার হয়ে লাভটা কি? আমার তো প্লেসমেন্ট নেই, সুতরাং ব্যাংকে ঢুকি। আর ব্যাংকে যখন পাচ্ছি না, 90% স্টুডেন্ট যারা ব্যাংকে পরীক্ষা দেয়, তারা ব্যাংক থেকে ব্যাক করে এই পরীক্ষাগুলো দিতে থাকে। স্টেটের পরীক্ষা দেওয়া তাদের বিলো ডিগনিটি দাঁড়ায়, তারা দিতেই পারে না সত্যি কথা বলতে, কারণ তাদের মনে হয় যে এটা ফালতু জিনিস, এবং সত্যি কথা ফালতু জিনিস, ঠিক আছে? সো তারা সেন্ট্রালের দিকে এগোয়, যেহেতু ব্যাংক ফেলিওর হয়ে যাচ্ছে, ফলে তারা এই পরীক্ষাগুলোর দিকে ঝোঁকে এবং তারা এই পরীক্ষাগুলো দেয়। তুমি যদি আজকে সিজিএল দেখো, সিএইচএসএল দেখো, তুমি দেখবে প্রচুর বিটেক স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, এটা ফ্যাক্ট। আর তাদের সঙ্গে তোমাকে লড়াই করতে হবে, তার মানে ভাবো তোমাকে পাজল করে আসতে হবে হবে হবে। এটা হচ্ছে মেন ইস্যু। কাট আপ ক্লিয়ার করলে খালি হবে না। তোমরা বলতে চাই কাট আপ ক্লিয়ার হবে কি হবে না, মানে আমি কাট আপ ক্লিয়ার করলে হবে না তা বলছি না। আমি বলতে চাইছি কাট আপ ক্লিয়ার হবে কি হবে না, সেটা কি তুমি যখন ওই 25টা রিজনিং সেটে হাত দিচ্ছ, তুমি কি বলতে পারবে যে এই 3টে পাজল যদি আমি না করি তাহলে আমার কাট আপ ক্লিয়ার হবে? বলতে পারবে না তুমি। ওখানে কি সিচুয়েশন আসছে যে আমাকে করতে হবে, ওখানে তো আমি কাট আপের কথা চিন্তা করি, তখন তুমি সলভ করো, তখন কি কাট আপের কথা চিন্তা করো না? তুমি কি চিন্তা করো? তুমি কি চিন্তা করো যে যত সম্ভব করে আসি, কারণ নর্মালাইজেশন আছে, কারণ নেগেটিভ মার্কিং আছে, সব কিছু নর্মালাইজেশনকে এফেক্ট করে। সিটিং কতজন সেই শিফটে পরীক্ষা দিচ্ছে, তার লেভেল কেমন, এভরিথিং এফেক্টস দ্য নর্মালাইজেশন। আর নর্মালাইজেশন এফেক্টস ইউর কাট আপ, অ্যান্ড কাট আপ এফেক্টস ইউর সিলেকশন। সো ইট ইজ পার্ট বাই পার্ট ফ্যাক্ট। সুতরাং তোমাকে মাস্ট করতে হবে, এইটা আমি বলতে চাইছি। সহজ বা কঠিন কোনো ব্যাপার নয়, প্র্যাকটিস মেক সামথিং ইজি, অ্যান্ড ইফ ইউ ডোন্ট প্র্যাকটিস ইট উইল বিকামস হার্ড ফর ইউ। এটা আমি বলতে চাইছি। এবার চলো নেক্সট টপিকটা আলোচনা করি। এটা সব থেকে বড় টপিক, কারণ সব থেকে বেশি কোশ্চেন্স আমি দেখতে পেয়েছি এবারে কোডিং, ডিকোডিং আর এই ব্যাটা পাজলা সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে এসছে। তার মধ্যে পাজলকে ছেড়ে দাও, সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকেই এসছে। ক্লিয়ার হয়েছে? সো কোডিং, ডিকোডিং আর সিটিং অ্যারেঞ্জমেন্ট তোমার জন্য মাস্ট হয়ে যাচ্ছে। চলো, সত্যি কথা বলছি, বিশ্বাস করো গলায় অবস্থা ভীষণ খারাপ, কারণ কন্টিনিউয়াস ক্লাস চলছে আমাদের। ফ্রিতে তোমরা একটা ক্লাস দেখতে পাচ্ছ, পেডে চলছে, আবার ফ্রিতে ক্লাস অ্যানালিসিস করার জন্য কারোর সঙ্গে কথা তো বলতে হয়, সুতরাং গলা থামে না। তাও কিন্তু আমাকে, মানে তোমরা যারা ভাবছো যে এক্সট্রা বক বক করছেন স্যার, বাট বিশ্বাস করো আমি নিজের জোর স্বার্থে বকছি না কথাগুলো, ঠিক আছে? নেক্সট দেখো, ক্যালেন্ডার অ্যান্ড ক্লক আমি দেখতে পাইনি এনটিপিসি 2025-এ। এলপিতে এবং টেকনিশিয়ানেও আমি তেমন একটা দেখিনি, এলপিতে খুব কম, আর আরপিএফে দেখেছিলাম, কারণ তখনকার দিনে সেটে আমরা ক্যালেন্ডার আর ক্লককে পেয়েছি, বাট আমি এনটিপিসিতে ক্যালেন্ডার ক্লক দেখিনি। এবার তোমরা বলবে স্যার তাহলে কি করে যাবো না? দেখো, রিজনিংয়ের টপিক বাদ দেওয়া উচিত না, তোমরা করে যেও, বেসিকটা দেখে যেও। নেক্সট দেখো, ফরমেশন অ্যান্ড ডিভিশন অফ ফিগার আমি এনটিপিসিতে একটাও পাইনি, লেটেস্ট ফিগার অনুযায়ী বলছি। লাইন্স আর ফিগার কাউন্টিং আমি একটাও পাইনি, যদিও পয়েন্ট টু বি নোটেড, রেলওয়ে গ্রুপ ডি 2022 আরপিএফ এবং অন্যান্য যে পরীক্ষা আছে তাতে কিন্তু ভালো মতোই এসছে, দেখতেই পাচ্ছ। ভালো মতো মানে এদের মতো এতটা না যেগুলো বড় বড় এখানে থাম্বা ক্রিয়েট করেছে, বাট মোটামুটি। ওয়াটার অ্যান্ড মিরর আমি দেখিনি, এগুলো এই টপিকগুলোকে ক্রস দিচ্ছি, মানে এটা না তুমি করবে না, আমি বলতে চাইছি লেটেস্ট প্যাটার্ন আমি দেখতে পাইনি। কিউব অ্যান্ড কিওয়ার্ড অ্যান্ড ডাইস সেবারও দেখো মাত্র 22টা কোশ্চেন্স, এবার আমরা দেখতেই পাইনি। মিসলেনিয়াস কোশ্চেন্স বলতে মিসলেনিয়াস কিছু কোশ্চেন্স থাকে, বিভিন্ন প্যাটার্নে দিয়ে দেওয়া হয়, সেই কোশ্চেন্সগুলো আমরা দেখেছি, যেগুলো এই প্যাটার্নগুলো থেকেই আসে। মিসলেনিয়াস মানে ভাববে না এটা কোনো নতুন প্যাটার্ন, মিসলেনিয়াস প্যাটার্নগুলো নতুন কিছু নয়। মিসলেনিয়াস প্যাটার্নগুলো হচ্ছে যে প্যাটার্ন এদের থেকেই বেরোচ্ছে, অথচ এক্স্যাক্টলি এদেরকে ম্যাচ করছে না, সেই প্যাটার্নকে আমরা মিসলেনিয়াস প্যাটার্ন বলছি। যেমন আমি একটা বলি, যেটা এখানে লেখা নেই, সেটা হচ্ছে অর্ডার অ্যান্ড র্যাঙ্কিং। বলে দিচ্ছি, দেখো, অর্ডার অ্যান্ড র্যাঙ্কিং, এইটাকে তুমি মিসলেনিয়াসের মধ্যে ধরতে পারো।
অর্ডার অ্যান্ড র্যাঙ্কিং কিন্তু এনটিপিসিতে পড়েছে এবং বিগত বছরেও প্রচুর পরিমাণে এসছে। কি হয়, একজন ব্যক্তি এখানে দাঁড়িয়ে আছে, তার প্রথম থেকে র্যাঙ্ক হচ্ছে 18, ঠিক আছে, এবং শেষ থেকে তার র্যাঙ্ক হচ্ছে 20, তাহলে এখানে টোটাল কতজন পরীক্ষার্থী আছে, এটা হচ্ছে 0 লেভেলের অর্ডার অ্যান্ড র্যাঙ্কিং। এবং এই অর্ডার অ্যান্ড র্যাঙ্কিংটাকে 1000 লেভেলে নিয়ে যাওয়া যেতে পারে এবং সেটা মারাত্মক টাফ করা যেতে পারে। অর্ডার অ্যান্ড র্যাঙ্কিংয়ের লেভেল ভাই সিরিয়াসলি বলছি, ঠিক আছে, ব্যাংকে যদি তুমি পরীক্ষা দিয়ে থাকো তাহলে তুমি জানো অর্ডার র্যাঙ্কিংকে টিসিএস কোন লেভেলে নিয়ে যেতে পারে, বাট ওই লেভেল আসবে না। আমরা বলতে পারি একটা 0 থেকে 100 যদি তুমি র্যাঙ্কিংয়ের লেভেল ধরো তাহলে 50 পর্যন্ত যেতে পারে, মানে লেভেল 50 অবধি তোমার যেতে পারে। গেম তো সবাই মোটামুটি খেলো আশা করি, ঠিক আছে। সো 50 লেভেল বলতে কী বোঝে সবাই জানো। তো 50 লেভেল অবধি যেতে পারে তোমার অর্ডার অ্যান্ড র্যাঙ্কিং, যেখানে কী করতে পারে 3 জনকে দিয়ে দিতে পারে। এর হচ্ছে তোমার 18, এর নিচ থেকে হচ্ছে তোমার 17, আর একজন ব্যক্তি আছে যার হচ্ছে এর রেসপেক্টে হচ্ছে 16, আর একজন ব্যক্তি আছে যার হচ্ছে ওপর থেকে এর রেসপেক্টে হচ্ছে 13। তাহলে বলো যে লাস্ট ব্যক্তির কথা বললাম তার নিচ থেকে কত, অর্থাৎ একটু খিচুড়ি মার্কা 3টেকে প্যাটার্নকে দিয়ে এর সাপেক্ষে ওর সাপেক্ষে এ এবং করে আমাদের বললো যে লাস্টের যে ব্যক্তি আছে তার নিচ থেকে তার র্যাঙ্কিং কত তুমি বলো, যদি ক্লাসে 41 জন স্টুডেন্ট টোটাল থাকে। বা অনেক সময় এরকম বলা যায়, টিসিএস একটা কোশ্চেন আমি ব্যাংকে পেয়েছিলাম যে যদি ক্লাসে 50-এর থেকে বেশি স্টুডেন্ট থাকে, মানে এক্স্যাক্ট ফিগারটাও দেয়নি, অর্থাৎ তোমাকে এইগুলোকে সলভ করে বার করতে হবে যে এখানে 51 আছে নাকি 52 জন আছে। এই কথাগুলো ইচ্ছা করে টিসিএস দেয় যাতে তোমাদের ঘোল খাওয়ানো যায়। এই যে 50 থেকে বেশি ফিগার, আরে গুনলেই তো বোঝা যাবে, মানে তোমাকে একটা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন ইচ্ছা করে করতে হবে। তুমি যেখানে বানায়া পেয়ে যাচ্ছ 51 থেকে 52টা স্টুডেন্ট আছে, সো লাস্টে আমি ইজিলি করে ফেলতে পারবো যে যদি বার করতে পারি ওপর থেকে কত তাহলে নিচ থেকে কত, ইজিলি এর থেকে বিয়োগ করে পেয়ে যাবো। বাট টিসিএস ওটাকে আরও টাফ করার জন্য বলে দেয় 50-এর বেশি যদি স্টুডেন্ট থাকে এই ক্লাসে তাহলে নিচ থেকে ওই ব্যক্তির প্লেসমেন্ট কত হবে বা প্লেস ভ্যালু কত হবে, ঠিক আছে। এইটা টিসিএসের একটা নতুন প্যাটার্ন, যেটা আমি যখন পরীক্ষা দিতাম তখন লাস্টটা পা গেছিলো, এখন হয়তো ওটা নর্মাল হয়ে গেছে প্যাটার্নটা, ঠিক আছে, সবাই ক্র্যাক করে ফেলতে পারে, ঠিক আছে। এই আর একটা জিনিস যেটা এই গ্রাফে আমি পেলাম না এই তোমাদের গ্রাফে, সেটা হচ্ছে ইনইকুয়ালিটি। ওকে, ইনইকুয়ালিটিও 2 প্রকারের হয়, ইনইকুয়ালিটিও 2 প্রকারের হয়, ঠিক আছে। একটাকে বলি আমরা নর্মাল ইনইকুয়ালিটি, ঠিক আছে, আরেকটাকে বলি আমরা কোডেড ইনইকুয়ালিটি। কোডেড ইনইকুয়ালিটি বা নর্মাল ইকুয়ালিটি যাই বলো না কেন, টিসিএসের লেভেল ওইরকম 0 থেকে 1000 অবধি যেতে পারে, বাট আমাদের ওরকম যাবে না, আমরা 50 লেভেল অবধি ভাবতে পারি। আর ইনইকুয়ালিটি যদি প্র্যাকটিস না করে যাও আর যদি উল্টোপাল্টা কোশ্চেন্স আছে তোমার ক্ষেত্রে প্রবলেম হয়ে যাবে। যদিও ইনইকুয়ালিটি আমরা নর্মাল 2022-এর যা শিফট দেখেছি তাতে আমরা দেখেছি 0 থেকে 10 লেভেল পর্যন্তই এগিয়েছে, 0 লেভেল থেকে 10th লেভেল অবধি এগিয়েছে, তার বেশি আমরা দেখিনি, হয়নি। এখনও আমরা দেখতে পাচ্ছি 10th লেভেল অবধি আসে, খুব ইম্পর্ট্যান্ট মানে খুব টাফ কিছু দেয়নি। এবং এনটিপিসিতে কিন্তু দেওয়া হয়েছে, এনটিপিসিতে কিন্তু ইনইকুয়ালিটি দেওয়া হয়েছে। কোনটা ইনইকুয়ালিটি অনেকের মাথায় ঢোকে না, চলো একবার একটু ডিসকাস করে দিই কোনটা ইনইকুয়ালিটি। ওই যে তোমাদের দেয় না যে এক্স গ্রেটার দ্যান এ লেস দ্যান বি, তাহলে বলো এক্সের সাথে, তাহলে বলো তুমি এক্সের সাথে বি এর রিলেশান কী, এইটাকে বলি আমরা ইনইকুয়ালিটি। এবার এটাকে কোডেড করে দেওয়া যায় কীভাবে, বলতে পারে যে স্টার মানে হচ্ছে গ্রেটার দ্যান আর ইকুয়াল টু, তারপর বললো ইকুয়াল মানে হচ্ছে লেস দ্যান। এবার তোমাদের এইটাকে কীভাবে লিখলো বলো তো, এভাবে লিখলো এক্স স্টার এ আর নিচেরটা লিখলো এ ইকুয়াল বি, এটা কোড করে দেওয়া আছে। এটাকে যদি ডিকোড করো তাহলে কী হবে, এক্স গ্রেটার দ্যান এ আর এখানে কী হবে এ লেস দ্যান বি, কারণ আমরা ইকুয়াল টু বলতে লেস দ্যানকে নিয়েছি, মানে কোশ্চেন দিয়ে সেইভাবেই ফ্রেম করা হয়েছে, আর স্টার বলতে এটাকে ফ্রেম করা হয়েছে, তার মানে আমরা স্টারের জায়গায় এটাকে বসাবো আর ইকুয়াল টুর জায়গায় আমরা এটাকে বসাবো, ঠিক আছে। এরকমভাবে কোশ্চেন্স করে এটাকে কোডেড ইনইকুয়ালিটিতে পরিণত করে দেওয়া যায়, নর্মাল ইনইকুয়ালিটিকে। এবং এই কোডেড ইনইকুয়ালিটি কমই এসছে, আমি তেমন একটা দেখিনি, মানে ইনফ্যাক্ট আমি দেখিনি সোজা কথা বলতে, 0 এসছে। বাট বলা যায় না, কালকে অ্যাপ্লাই করতে পারে। যদি তোমরা 2018-র পেপার দেখো তাহলে দেখবে 2018 পেপারে তুমি সিটিং অ্যারেঞ্জমেন্ট একটাও পাবে কিনা সন্দেহ আছে। তুমি যদি দেখো তুমি ইনইকুয়ালিটি খুব কমই পড়েছে, তুমি যদি দেখো সিলগস খুব কম পড়েছে, কিন্তু যেই তুমি 2019-এর ফর্ম ফিল আপ করলে, যার পরীক্ষা 2022-এ হলো বিকজ অফ করোনা সিচুয়েশান, তখন আমরা দেখলাম নিউ প্যাটার্ন প্রচুর ঢুকে গেল। তাহলে কি এই নিউ প্যাটার্নটা আসতে পারে না যেখানে অলরেডি ইনইকুয়ালিটি ঢুকে রয়েছে? ইয়েস আসতে পারে, ডেফিনেটলি আসতে পারে, তোমাকে ভালো করে যেতে হবে।
এইবার এই ভিডিওটার কনক্লুশনে আসি, মানে এই যেটুকু আলোচনা করলাম তার একটা কনক্লুশন টানি যে কী কী তাহলে আমাদেরকে জোর দিয়ে পড়তে হবে। পড়তে তো হবে সবই, বাট প্রথম কোনগুলোকে আমরা নেব। চলো দেখো, অ্যাজ পার মাই অ্যানালিসিস তোমাকে পাজল প্র্যাকটিস করা উচিত। কারণ এবারে হয়তো প্রত্যেকটা শিফটে তুমি দেখলে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট একটা পাজল, বা দুটো সিটিং অ্যারেঞ্জমেন্ট একটা পাজলকে দেখতে পেলে। পাজল আসেনি, আমি বলবো না ওটা পাজল, ওটা সিটিং অ্যারেঞ্জমেন্টেরই ক্যাটাগরি। পাজল কি, যখন সিটিং অ্যারেঞ্জমেন্টও দেবে তার সঙ্গে এক্সট্রা শর্ত দিয়ে দেবে, এক্সট্রা কন্ডিশান দেবে, তখন তাকে আমরা সেটাকে সিটিং অ্যারেঞ্জমেন্ট না বলে পাজল বলছি। নেক্সট হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। নেক্সট হচ্ছে সিলগ, কারণ এগুলো প্র্যাকটিস না করলে এক রাতে উঠবে না। নেক্সট হচ্ছে ইনইকুয়ালিটি। নেক্সট হচ্ছে তোমাদের ব্লাড রিলেশন। ব্লাড রিলেশন, কোডেড ব্লাড রিলেশন করে যেও, লাগবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে অর্ডার অ্যান্ড র্যাঙ্কিং, এবারে এসছে প্রচুর পরিমাণে, আমি দেখলাম ভালো লেভেলে এসছে, ঠিক আছে, অর্ডার অ্যান্ড র্যাঙ্কিং। নেক্সট হচ্ছে তোমাদের ডাইরেকশন টেস্ট। আর একটা জিনিস যেটা ব্যাপক ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কোডিং ডিকোডিং, ঠিক আছে। এই যে আমি বললাম এগুলোকে যদি তুমি প্র্যাকটিস করো তাহলে তোমার রিজনিং ক্ষমতা এতটাই বেড়ে যাবে যে বাকি রিজনিংগুলো তোমার প্র্যাকটিস করার দরকার নেই, তুমি এমনিই পারবে। এবার তোমাদের একটা নর্মাল প্রশ্ন হয়, আজকে এই প্রশ্ন আমি পেয়েছি, সেটা হচ্ছে স্যার আমি কি ফিগার কাউন্টিং করব, আমি কি ক্যালেন্ডার করব? আমি তোমাকে আবারও বলছি, ফিগার কাউন্টিং অনেক প্রকারের হয়, ত্রিভুজের ফিগার দিতে পারে, বর্গক্ষেত্রের ফিগার দিতে পারে, লাইন কাউন্টিং দিতে পারে। ফিগার এবং ক্যালেন্ডার এবং যেটা ওয়াচ, মানে ক্যালেন্ডার এবং ওয়াচ, ঠিক আছে, এগুলো কিন্তু এই প্যাটার্নের থেকে একটু আলাদা। এই যে আমি এখানে লিখেছি, এই যে প্যাটার্ন লিখেছি, এই প্যাটার্নের থেকে এরা একটু আলাদা। এই প্যাটার্নগুলো করলে তুমি বাকি এই টাইপের অনেক প্যাটার্ন থাকে যেটা তুমি পেয়ে যাও। আর একটা জিনিস আমি, এক মিনিট, আরেকটা জিনিস আমি এখানে বলিনি, সেটা একটু বলি তোমাকে। আচ্ছা, এটা আগে বলে নিই, ফিগার কাউন্টিং আর ক্যালেন্ডারটা বলে নিই। ফিগার কাউন্টিং আর ক্যালেন্ডারটা তোমরা করবে এবং সেটা লাস্টের দিকে করবে, এবং সেটা কী করবে, লাস্ট দিকে করবে, ঠিক আছে। আর একটা জিনিস যেটা আমি বলিনি, বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে তোমাদের সিরিজ, অ্যালফাবেটিক্যাল সিরিজ, আলফা নিউমেরিক সিরিজ। আলফা নিউমেরিক সিরিজ কিন্তু আমরা রেলওয়ে গ্রুপ ডিতে দেখেছিলাম এবং সেই ট্রেন্ড প্রত্যেকটাতে এখনও চলছে। আলফা নিউমেরিক সিরিজ কি, সেটা হচ্ছে যে, কোথায় দেখাই বলো, এই জায়গায় দেখাচ্ছি তোমাদের। আলফা নিউমেরিক, নীলটাকে ধরো, সেটা হচ্ছে, ধরো এখানে কিছু টার্ম দেওয়া আছে, এ, তারপর দেওয়া আছে 2, তারপর একটা হ্যাশট্যাগ দেওয়া আছে, তারপর তোমাদের আবার ডলার দেওয়া আছে, তারপর তোমাদের দেওয়া আছে একটা নাম্বার, ধরো 3, 4, 9, এরকম র্যান্ডাম সংখ্যা দেওয়া আছে, আবার ডলার দেওয়া আছে, তারপর স্টার দেওয়া আছে, তারপর বিন্দু দেওয়া আছে, দিয়ে বলেছে যে এমন কতগুলো সংখ্যা আছে যাদের আগে একটা চিহ্ন আছে, পরে একটা সংখ্যা আছে। তো কী করবো, দেখো 3 আছে, 3-এর আগে একটা চিহ্ন আছে, পরে একটা সংখ্যা আছে, এটা হবে, ঠিক আছে। 4কে নেই, 4-এর আগে চিহ্ন নেই, সো 4 তো আমরা নেবো না। 9কে নেই, 9-এর আগে একটা চিহ্ন নেই, সো নেবো না। 2কে নেই, 2-এর আগে একটা চিহ্ন নেই, সো নেবো না। তার মানে এখানে একটাই আছে যার আগে চিহ্ন আছে আর পরে নাম্বার আছে, এটাকে আমরা বলছি অ্যালফা নিউমেরিক। এবং এই অ্যালফা নিউমেরিক ফার্স্ট ব্যাঙ্কই দেখা গেছিলো, তারপর আস্তে আস্তে সেটা সিজিএল, সিএইচএসএল, এবং এখন এটাতেও পড়ে। বলতে পারো যে সিজিএল সিএইচএসএল কমে গেছে, বাট এটাতে বেড়ে গেছে, অর্থাৎ রেলের পরীক্ষা মারাত্মকভাবে পড়ে, ঠিক আছে, মারাত্মকভাবে রেলের পরীক্ষা এটা কিন্তু পড়ে। তো অ্যালফা নিউমেরিক সিরিজ তোমাকে প্র্যাকটিস করতে হবে। এবার একটা কথা বলি, তোমাকে আলফা নিউমেরিক সিরিজ আলাদা করে প্র্যাকটিস করতে হবে এমন ব্যাপার নয়। মানে এই যে যেগুলো আমি সাদা কালিতে লিখেছি, এগুলো যদি তুমি প্র্যাকটিস করো, তোমার রিজনিং ক্ষমতা মারাত্মক বেড়ে যায়। যেমন বলে না যে দাবা খেললে মানুষের রিজনিং ক্ষমতা বেড়ে যায়, ঠিক তেমনটাই। যদি তুমি দাবা খেলো কী হয়, বা তুমি ক্যারাম খেলো, তাহলে কী হয়, তোমার রিজনিং ক্ষমতাটা মারাত্মক বেড়ে যায়। এখন তো লুডোও খেলছে লোকে, যাই হোক, মানে গেমের কথা বলছি, তো যেরকম পাওয়া যায় না তোমাদের, সেই কথা বললাম। যাই হোক, তো আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এই যে সাদা যে তোমাদের হচ্ছে কালিতে যেগুলো লিখেছি, এগুলো ভালো করে প্র্যাকটিস করো। তারপর তুমি ওই যে নীলটাকে লিখেছি, নীলটাকে নাও, এবং তারপর তুমি হলুদগুলোকে নাও। তাহলে কী হবে, তোমার পুরো সিলেবাস আমি বলবো যথেষ্ট ভালো করে তোমার কিন্তু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো আমি তো তোমাদের সিটিং আর পাজল যদি পাই, আর যদি ডাইরেকশান পাই, আমি মেনলি যখন আমি করাই না, আমি কোনো এনটিপিসি যদি আমি নেই, বা আমি যদি তোমাদের অন্য কোনো ইয়ে নেই, কী বলে, সেট নেই, তখন আমি মেনলি কিন্তু পাজল, সিটিং অ্যারেঞ্জমেন্ট, আর তোমাদের ব্লাড রিলেশন আর ডাইরেকশান টেস্ট, এগুলো দেখবে আগে প্রথমে রাখি। তারপর সিলক্স আর ইনইকুয়ালিটিকে রাখি, ঠিক আছে। তারপর অর্ডার অ্যান্ড র্যাঙ্কিং এবং আলফা নিউমেরিক সিরিজ, কোডিং ডিকোডিংকেও রাখি। তো এই যে যেগুলো আরও দাগিয়ে দিলাম, এগুলো, এই যে এই একটা, এই একটা, এই একটা, এখানে এই একটা,
তার নিচে হচ্ছে ডাইরেকশান টেস্ট, এই একটা, এগুলোকে কিন্তু ভালো করে করো, ঠিক আছে? এই যে পার্টগুলো বলছি এগুলোকে প্লিজ ভালো করে করো, কারণ এগুলো কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? তো আজকে ভিডিওটা আমি অ্যানালাইটিক্যালি দিলাম যে কী করবে কী করবে না। আর তোমাদের কোন কোন আমি তাহলে বললাম পেপার উঠিয়েছি, এক হচ্ছে এএলপি 2024-এর যে পেপার, 2 হচ্ছে তোমাদের টেকনিশিয়ানের যে পেপার, 3 হচ্ছে তোমাদের আরপিএফের পেপার, 4 হচ্ছে 2022-এর রেলওয়ে গ্রুপ ডির পেপার, 5 হচ্ছে এনটিপিসি 2025-এর পেপার, এবং আন্ডার গ্র্যাজুয়েটের যে রিভিউ আমার কাছে আসছে, আমি অনেক স্টুডেন্টের সঙ্গে কথা বলি, কিন্তু যেহেতু রিভিউ দেওয়া বারণ আমি তোমাদের জন্য দেই না, তো ইত্যাদি ইত্যাদি সব কটা লেটেস্ট এবং একদম যে পরীক্ষার দিকে আমাদের ফোকাস মেনলি মানে টেকনিশিয়ান আর হচ্ছে রেলওয়ে গ্রুপ ডি তাদের পেপারও নিয়ে আমি তোমাকে কথাটা বললাম, ঠিক আছে? ক্লিয়ার হলো? তো এই হচ্ছে পুরো ব্যাপার, আমি তোমাদের জন্য আলোচনা করে দিলাম। আর আর যেটা বলবো সেটা হচ্ছে এইভাবে পড়তে থাকো, আর পাজল আর সিটিং অ্যারেঞ্জমেন্ট দয়া করে পার ডে প্র্যাকটিস করো, তাহলে দেখবে বাকিগুলোও কিন্তু রিজনিং এবিলিটি তোমার বেড়ে যাবে। ওকে, থ্যাংক ইউ।